Homeopathy marriage gynecophilia disease solved by homeopathy. Homeopathy marriage gynecophilia disease solved by homeopathy. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ কিনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলি। আর মূলত আমরা বিষয়গুলো আলোচনা করি যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা চিকিৎসকের আওতায় যেতে পারছেন না, তারা এই ঔষধগুলো যদি সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডিজিজের উপরে আলোচনাটা শুনে থাকেন তাহলে আশা করি অনেকটাই কাজে লাগবে তাদের। তাছাড়া দেখুন অনেকে শহরাঞ্চলে থাকলেও ব্যস্ততার জন্য হসপিটাল ডক্টরের কাছে যেতে পারেন না, তো তিনারা কী করেন, বিভিন্ন জায়গাতে ওষুধ কালেকশন করেন, করতে গিয়ে এটা কনফিউজড হয়ে যান। সেখানে অনেকগুলো মেডিসিনের কথা বলা থাকে এবং কোন মেডিসিনটা তার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাও কিন্তু উনি বুঝে উঠতে পারেন। এর জন্য দেখবেন তিনি সমস্যায় পড়ে যান এবং তার যেন মনে হয় যে সব মেডিসিনগুলোই তার ক্ষেত্রে কাজে লাগবে বা সবগুলোই যেন তার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে ওই লক্ষণগুলো অনুযায়ী। তো তখন তিনি বুঝে উঠতে না পারার জন্য ঠিকঠাক ব্যবহার করতে পারেন না। আর আমরা সেই জন্য আমাদের চ্যানেলে একদম সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডিজিজের উপরে আলোচনা করি, যাতে তার বুঝতে কোনো সমস্যা না হয়। এবং তাছাড়া দেখবেন যখন আমরা এই ওষুধগুলো বলে থাকি, এগুলো খুব সহজ সরল ভাষায় বলে থাকি যাতে তার কোনো বুঝতে সমস্যা না হয় বা সময় নষ্ট না হয়। আপনি যদি একটা আলোচনা 15 মিনিট 20 মিনিটের হয়, আপনি স্কিপ করে দেখবেন, আর যখন স্কিপ করে দেখবেন তখন দেখবেন মাঝখানে কোনো গুরুত্বপূর্ণ কথা বাদ চলে গেছে, যার জন্য কিন্তু তার মানেটাই উল্টো হয়ে গেল, ওষুধটাই উল্টে গেল এবং সেখানে আপনার কাজের থেকে ক্ষতিটাই বেশি হতে পারে। আর এই ইউটিউব দেখে চিকিৎসা এটা কোনো দিনই আপনাদেরকেও আমি বলবো না যে করুন ভালো থাকবেন, এটা ঠিক তা নয়। আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ানের সঙ্গে যদি সম্ভব হয় অবশ্যই আলোচনা করে নেবেন, বা আমরা যে ওষুধটা আলোচনা করছি আপনার জন্য যে এটা অবশ্যই ব্যবহারের পূর্বে আপনারা নিজেরা আলোচনা করে বা আপনাদের কোনো ডক্টরের সঙ্গে সরাসরি ফিজিক্যালি দেখিয়ে ব্যবহার করতে পারেন। যে এই ওষুধটা শুনেছিলাম ইউটিউবে, এটা আমার ক্ষেত্রে কতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে একবার সেটা ডিসকাস করে নিয়ে। তো যাই হোক, আজকেও আমরা সে ধরনের একটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা এক একদিন এক একটি বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে আজকের আমাদের বিষয় আছে মুখে দুর্গন্ধ। দেখবেন অনেকে মুখে কথা বলতে গেলে এত বিচ্ছিরি দুর্গন্ধ থাকে যে যতই সে এলাচ খাক, লবঙ্গ খাক বা মুখে কিছু দিয়ে রাখুক বা আপনার গায়ে যতই সেন্ট মাখুক, কিন্তু সেই মুখের ভেতর থেকে একটা পচা গন্ধ বেরিয়ে আসে। অনেক সময় এই মুখের দুর্গন্ধের কারণ বিভিন্ন হতে পারে। যদি দেখা যায় তার দাঁতের মধ্যে কোনো ক্ষত আছে বা দাঁতের কোনো ইনফেক্টেড থাকার কারণে সেখান থেকে একটা দুর্গন্ধ আসছে, বা দাঁতের কিছু রোগ আছে সেই সব রোগগুলো থেকে মনে হচ্ছে সেখানে দুর্গন্ধ আসছে, বা মুখের লালা থেকে দুর্গন্ধ আসছে, এই ধরনের যদি হয়ে থাকে সেগুলোর মেডিসিন আমরা পূর্ববর্তী অনেক ভিডিওতে আলোচনা করেছি, সেগুলো আপনারা ফলো করবেন। কিন্তু আজকে যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে আপনার মুখে এই ধরনের দেখা গেল কোনো ইনফেক্টেড কিছু নেই, বা আপনার দাঁতের মধ্যেও কোনো ইনফেকশান নেই বা দাঁতের মধ্যেও কোনো সমস্যা নেই, অথচ আপনার মুখে এই ধরনের একটা দুর্গন্ধ আসছে এবং দুর্গন্ধটা বেশ জোরালো। তার জন্য আপনি কারোর সঙ্গে কথা বলতে গেলে দেখবেন সে দূরে সরে যাচ্ছে এবং অস্বস্তি বোধ করছে। এবং আপনি দেখবেন এটা আপনার গ্যাস অম্বলের সঙ্গে যদি মনে হয় জড়িত কিছুটা আছে, আপনার পাকাশয় থেকে বা আপনার স্টোম্যাক থেকে এই গ্যাসটা আসছে বলে আপনার মনে হচ্ছে। আপনি যখন দেখবেন ঢেকুর দিলেন তখন দেখলেন দুর্গন্ধটা আরও বিচ্ছিরি হয়ে উঠছে, তখনই আপনি বুঝতে পারলেন যে এটা আপনার পাকাশয় থেকে আসছে বা স্টোম্যাক থেকে আসছে। আর যদি দাঁতের মধ্যে হয়ে থাকে সেটা দেখবেন আপনার ঢেকুর উঠলে যে তার চেঞ্জটা খুব বেশি হয় না, আর যখনই দেখবেন স্টোম্যাক থেকে আসবেন একটা ঢেকুর উঠলে সেই দুর্গন্ধের মাত্রা আপনার 10 গুণ বেড়ে যায়। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কিছু কমন মেডিসিনের কথা বলি। এই মেডিসিনগুলো প্রথমের দিকে একটু ব্যবহার করে দেখবেন, যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, তাহলে তার নেক্সট মেডিসিন কী ব্যবহার করা যায় সেটা কিছুদিন ব্যবহার করলে অবশ্যই ছেড়ে যায়। তো এই ধরনের সমস্যার প্রথমে আপনাকে দেখতে হবে কতদিন ধরে হচ্ছে, সেটা অ্যাকিউট পর্যায়ে আছে না ক্রনিক পর্যায়ে চলে গেছে, সেটা একটু প্রথমে দেখে নেবেন। যদি মনে হয় যেটা ক্রনিক পর্যায়ে চলে গেছে, তাহলে আপনার এই মেডিসিনটির পূর্বে একটা সোরাসিফিলিস সাইকোসিস অনুযায়ী আপনার যে মায়োজম হবে সেই মায়োজমের উপরে একটা মেডিসিনের একটা ডোজ ব্যবহার করে নেবেন। অর্থাৎ আমরা যেটা বলে থাকি এই সোরাসিফিলিস সাইকোসিসের উপরে, অর্থাৎ আপনার যে মেডিসিনগুলো আছে যেমন ধরুন ব্যাসিলিনাম, মেডোরিনাম, থুজা, এই সব ওষুধগুলোর মধ্যে যেটা মনে হবে আপনার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সেটার একটি হাই পোটেন্সি ব্যবহার করে নেবেন, একটি ডোজ মাত্র। করার পরে আপনি কি করবেন, অ্যাসিড কার্বলিক 200, অ্যাসিড কার্বলিক বা কার্বলিক অ্যাসিড 200, এটা আপনি রোজ 2 বার করে 2 ফোঁটা করে সকালে এবং রাত্রে খালি পেটে অন্তত 7 থেকে 8 দিন খাবেন। এবং তার সঙ্গে আরেকটা জিনিস করতে পারেন, ইউক্যালিপটাস মাদার যদি দুপুরবেলা ভাত খাওয়ার আগে 20 ফোঁটা আধ কাপ জল একবার খেয়ে নেন, তাহলে কিন্তু এটা আরও বেনিফিটেড হবে এবং আরও লাভজনক হবে। তো এইভাবে আপনি ওষুধটা ব্যবহার করে নেবেন। ঠিক 8 থেকে 10 দিনের মতো খেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি বলবো 7 থেকে 10 দিনটাই বেটার, ওর বেশিও দরকার নেই আর ওর কম হলেও খুব একটা উপকার পাওয়া যাবে না। তো প্রথমে আপনি মায়োজম অনুযায়ী একটি তার মেডিসিন সিলেক্ট করে নিলেন, নেওয়ার পরে কিন্তু আপনি এই যে মেডিসিনটার কথা বললাম অ্যাসিড কার্বলিক বা কার্বলিক অ্যাসিড 200, এটা আপনি দিনে 2 বার করে 2 ফোঁটা করে সকালে এবং রাত্রে খালি পেটে খেয়ে যাবেন। এবং তার সঙ্গে ইউক্যালিপটাস মাদার, এটা দুপুরবেলা খাবার আগে 20 ফোঁটা আধ কাপ জলে খাবেন। আশা করি এতে অনেকটাই কমে যাবে এবং আপনার সমস্যাটাও দেখবেন অনেকটা সলভ হবে। এবং আমরা করি কি, যারা গ্যাসের রোগী বা এই ধরনের অ্যাসিডিটি হয়,
এই অ্যাসিডিটি পেশেন্টদের কিছু খাওয়া দাওয়ার নিয়মকানুন বা কিছু টাইম এগুলো একটু মেনে চলতে হয়, সেগুলো আমরা মেনে চলি না। এগুলো মেনে চললে দেখবেন তার ক্ষেত্রে এই অ্যাসিডিটির সমস্যাটা কিন্তু অনেকটাই কমে যায়। ন্যাচারালি আমরা যেরকম দেখে থাকি, দেখবেন যারা মোটা লোক তারা কিন্তু সাধারণত বেশি খায়, তারা কিন্তু বলে আমরা কিছু খাই না, কিন্তু যদি তার পাশে আপনি বসে থাকেন তখন দেখতে পাবেন সে গোগ্রাসে গেলে এটা কিন্তু 90% ক্ষেত্রে ঠিক হয়ে থাকে। 10%-এর ব্যাপারটা আলাদা বাদ দিন, কিন্তু 90% ক্ষেত্রে আপনি তাদের যখন খাবে লক্ষ্য করে দূর থেকে দেখবেন একদম গোগ্রাসে গেলে, দ্রুত গেলে, এবং তার সঙ্গে দেখবেন এমনভাবে খেতে থাকে যে সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা তার মোটা হওয়ার অন্যতম কারণ। এবং সে হয়তো অনেক সময় দেখবেন যারা সচেতন হয়ে আবার বলে যে আমি তো কিছু খাই না, আমি তো এই মাত্র সামান্য একটু খাই, তারা দেবেন ঠিক তার মাঝখানে একটা চকলেট, একটা আইসক্রিম বা একটা এই ধরনের যেটা হাই ক্যালোরি খাবার সেটা খেয়ে ফেলে। সে হয়তো বললো আপনার চোখের সামনে আমি একটা রুটি খেয়েছি বা 2 কাপ ভাত খেয়েছি, কিন্তু তার বাইরে যে এরকম একটা খাবার খেয়ে ফেলে যেটা আপনাকে বলে না, এবং সেটা দেখবেন ওই খাবারের 10 গুণ ক্যালোরি ক্যারি করে। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আজকে যে ওষুধটা বললাম এটা আপনারা ব্যবহার করবেন, এবং যদি মনে হয় আপনাদের কোনো নেক্সট মেডিসিনের প্রয়োজন আছে বা আপনাদের কোনো আলোচনার দরকার আছে বা কিছু জানতে চান, তো যে কোনো দিন সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে ফোন করতে পারেন। আমাদের টিমের যে কোনো ডক্টরস আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আর যারা ইন্ডিয়ার বাইরে থেকে কথা বলেন তারা হোয়াটসঅ্যাপ কল করতে পারেন, তাদের ক্ষেত্রে সেটা সুবিধা হবে। এবং আপনাদের যদি কোনো নতুন বিষয়ে পরামর্শ দেওয়ার থাকে তো তবুও সেটা আমাদের বলতে পারেন, আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো যাই হোক, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজ আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।